Suppose I have a piece of land, I want to sell it. How do I sell? এবং আপনি একজন সম্ভাব্য ক্রেতা, তাহলে আমি আমার ল্যান্ডটা, প্লটটা কিভাবে সেল করব বলেন? হ্যাঁ, না আপনাকে তো আমি চিনি না, আপনিও আমাকে চিনেন না। I want to sell, you want to buy. How that transaction happen? তাহলে অ্যাডভার্টাইজ করতে হবে অথবা কোনো মিডলম্যান ইউজ করতে হবে যারা এই কেনা বেচার সাথে জড়িত। সো বি প্রপার্টি ক্যান বি মাই মিডলম্যান। তাহলে আমি বি প্রপার্টিতে পোস্টিংটা দিতে পারি, ওখান থেকে আপনি বি প্রপার্টির থ্রুতে উই ক্যান কমিউনিকেট অ্যান্ড উই ক্যান হ্যাভ এ ডিল। তো তাহলে lot of transaction, lot of activities actually requires middleman when two parties are involved. Okay, তো এটা একটা মেটাফরিক্যালি একটা এক্সাম্পল দিলাম। ইনপুট আউটপুট অপারেশনের ক্ষেত্রেও গল্প বন্ধ করেন, এই যে কথা বলছেন কেন, input output, in case of input output also two parties are involved. Okay, and they need a middleman. Okay, now if I take input from keyboard, what are those parties? And আমার প্লট সেলের পার্টি হচ্ছে সেলার অ্যান্ড বায়ার। ইনপুট যখন নিচ্ছেন, হোয়াট আর দ্য পার্টিস ইনভলভড? জি, কিবোর্ড। ওকে, কিবোর্ড হচ্ছে আপনার সোর্স, সোর্স অফ দ্য ইনপুট হচ্ছে একটা পার্টি, আর একটা পার্টি ওইটাই তো সোর্স। তাহলে সোর্স হচ্ছে আপনার একটা one end of the operation is source of the input. What is the other end? Output তো আলাদা অপারেশন। কোন একটা? ধরেন আমি একটা কিছু টাইপ করলাম, আমার অ্যাড্রেসটা টাইপ করলাম, এটা হচ্ছে আমার ইনপুট। What is the other end of the involved in this input operation? ওটা তো আউটপুট। এই ইনপুটটা তো শেষ হয় না, আমি শুধু টাইপ করছি। টাইপ করলাম কেন? সেন্ড কাকে সেন্ড করব? কিবোর্ডকে তো আর সেন্ড করা যাবে না। মেথডের মাধ্যমে আপনি এক্সিকিউট করবেন কোড, কিন্তু আমি ইনপুটটা দিলাম কেন? এই যে আমার অ্যাড্রেস আমি টাইপ করলাম, এটা কেন টাইপ করলাম? হ্যাঁ, সেভ রাখার জন্য। কোথায় সেভ করবেন? তাহলে আপনার একটা মেমোরি ইনভলভড এখানে। তাহলে আমার সোর্স অফ দ্য ইনপুট অ্যান্ড হোয়ার দ্য ইনপুট ইজ রিসিভড, এই হচ্ছে দুইটা পার্টি। এই দুইটা পার্টি একটা মিডলম্যানের সাহায্য নিতে হয় টু কমপ্লিট দ্য অপারেশন সাকসেসফুল। ওকে, তো আমরা যদি এখন আসি, আপনাকে যদি প্রশ্ন করি যে এটা আজকের আলোচনায় আছে, হোয়াট ইজ স্ট্রিম? ওয়াটার স্ট্রিম, এয়ার স্ট্রিম। তাহলে স্ট্রিম বলতে আমরা ডিকশনারি মিনিং যদি বুঝি, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস স্পেলিংটা মনে ভুল হয়েছে, কি হবে? এনআই নাকি এনআই ঠিক হবে বলেন তো? কন্টিনিউয়াস। ওকে, কন্টি, তারপরে এনআই, হ্যাঁ ঠিক আছে। কন্টিনিউয়াস, ইউ হবে একটা, হ্যাঁ নিউ ইউএস, রাইট, ঠিক আছে, তাই না? তাহলে কন্টিনিউয়াস ফ্লো অফ সামথিং। সো আপনি যখন একটা ঝর্ণাতে যদি যান, জলপ্রপাত নায়াগ্রা ফলস, কন্টিনিউয়াস ফ্লো অফ ওয়াটার। ওকে, আমাদের ক্ষেত্রে স্ট্রিম মিনস ফ্লো অফ ডেটা। আরো যদি আপনি ফিজিক্যাল লেভেলে কথা বলেন, স্টোরেজ লেভেলে, ফ্লো অফ বাইটস। এখন এই মিডলম্যান অ্যাকচুয়ালি আমার যে ফ্লো অফ ডেটা, সেটা ইনপুট হোক বা আউটপুট হোক, সে আগে রিসিভ করে, হোল্ড করে। ওকে,
তাহলে একটা স্ট্রিম ক্লাস এখানে মিডলম্যান হিসাবে কাজ করে, স্ট্রিম ক্যাটাগরির ক্লাস। তার ফিল্ডের ভেতরে আমার যে ফ্লো অফ বাইটস সেটাকে সে অ্যাকুমুলেট করে, and it also equipped with methods necessary to process the stream content. এখন এই মিডলম্যানের প্রয়োজনটা কেন? আমরা একটা এক্সাম্পলে দেখলাম যে অ্যাজ এ বায়ার you don't know who sells the plot, as a seller I don't know who is willing to buy, so we need a middleman who do the matchmaking. এখানে মিডলম্যানের কাজটা কি, অর্থাৎ স্ট্রিম ক্লাসের কাজটা কি? ধরেন আপনি এখানে একটা ইনপুট নিচ্ছেন, এখানে আমরা কি করতে চাচ্ছি, হোয়াট ইজ দ্য ইনপুট? আমি কিবোর্ড থেকে টাইপ করলাম, তাহলে আমার পারসিভড ইনপুটটা কি? 123. ইটস এ 4 বাইট ইন্টিজার, রাইট? তাহলে এই 4 বাইট ইন্টিজারের যদি আমি বাইনারি ইকুইভ্যালেন্ট দেখি ডেসিমালে গিয়ে 123, দ্যাট ইজ মাই বাইনারি। তো এখানে কতটুকু মেমোরি লাগতেছে এই ইন্টিজারটার জন্য? কতটুকু মেমোরি লাগতেছে? 8 বাইট না, মানে 1 বাইট। কিন্তু ইন্টিজার কি 1 বাইট না 4 বাইট? তাহলে এখানে কেন 1 বাইট লাগতেছে? কারণ নাম্বারটা ছোট। নাম্বারটা ছোট বলে বাম দিকে 1 কম। নাম্বারটা যদি 123 না হয়ে 1 বিলিয়ন সামথিং হতো, তাহলে আপনি দেখতেন যে এদিকে আরো অনেক 1 আছে। সো আপনার 1 লাগুক বা না লাগুক 4 বাইট। তাহলে এইটার যে পারসিভড কন্টেন্ট ইন এক্স ইজ দিস। তাহলে আমার এখানে এই যে 01111011, এটা হচ্ছে আমার একটা বাইট, এর বামে আরো 3টা বাইট আছে উইথ লিডিং 0। তাহলে দিস ইজ দ্য 4 বাইট কন্টেন্ট যেটা এক্স এ স্টোর করতে হবে। দিস ইজ দ্য বাইনারি অফ 123, 4 বাইটস ইকুইভ্যালেন্ট অফ 123 to be stored in the variable x. Any question? দেখতে অসুবিধা হলে স্ক্রিন দেখেন, স্ক্রিন শেয়ার করা আছে। জি বলেন, এটা বুঝতে সমস্যা কিনা? কথা বলতে হবে। সো আমি চাচ্ছি এক্স এর ভিতরে একটা নাম্বার রাখতে চাই 123, তাহলে at the end of the day this should be the content of 4 bytes of x. এটা বুঝতে কি কোনো প্রবলেম? কথা বলেন না কেন? ওকে, তো সেটা বলতে হবে তো। কিন্তু this is your perceived input content, আপনি ধারণা করছেন যে this will be the content, কিন্তু আসলে আপনি ইনপুট দিয়েছেন ক্যারেক্টার 1 followed by character 2 followed by character 3. Every character on your keyboard is a character. Every key is a character. Now, how much memory is needed for character? It's not 4 byte. একটা সিঙ্গেল ধরেন A, ক্যারেক্টার A, এটার জন্য কতটুকু মেমোরি লাগবে? এটা জানেন না ক্যারেক্টার সাইজ কতটুকু? এগুলো তো আপনাদের এই যে এসএসসি সিলেবাসে থাকে না, আইটি কোর্সে থাকার কথা তো ছিল, ওই জন্য বলতেছি ছিল। আপনি না বললে হবে, পড়েন নাই, হ্যাঁ ফাঁকি দিচ্ছেন। ও লেভেল এ লেভেলে তো আরো ডিটেলস থাকা উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন একটা ক্যারেক্টারের জন্য কতটুকু মেমোরি দরকার? Every character has a binary equivalent which is a code. আপনার কিবোর্ডে কয়টা ক্যারেক্টার আছে? Can you tell me? Roughly, গুনতে হবে না, রাফলি বলেন। How? Small letter, capital letter, 26 small letter alphabet, 26 capital letter alphabet, then digit characters, then the parenthesis, plus minus, function key, সব মিলিয়ে কত হবে? less than 100. এখন আমি যদি ইন্টিজার 4 বাইট না, why 4 বাইট? ইন্টিজার 1 বাইট হলে কি সমস্যা ছিল?
What could be the problem if integer was 1 byte? সমস্যা কি? আমার তো 123 এর জন্য 1 বাইট লাগছেই না, এই যে দেখেন। তাহলে ইন্টিজার 1 বাইট হলে সমস্যা কি ছিল? If integer was 1 byte, the lowest value হতে পারতো 80, which is 0, আর highest value কি হতে পারতো, which is 255. তাহলে the range is 0 to 255 because the capacity is 2 to the power 8. 8 bits 2 to the power 8 মানে 256. So the code, the values are 0 to 255. তাহলে ইন্টিজার 1 বাইট হলে highest integer that we could store in integer variable could be 255. তো আমাদের দৈনন্দিন জীবনের নাম্বারগুলো আরো অনেক বড় বড় হয়, তাহলে 1 বাইট হইলে আসলে এটা ইন্টিজার হিসেবে খুব বেশি কাজে লাগবে না। 2 বাইট হলে 2 to the power 16, তার মানে এটা 65,000 something, but again half goes to negative side, তাহলে negative 32,000 something up to positive 32,000 something. তাহলে আপনার যদি এখন অ্যাকাউন্টে যদি 50,000 টাকা থাকে, এটা আপনি একটা ইন্টিজারে রাখতে পারবেন না if integer is 2 bytes, কারণ highest value is 32,000 something. তো তাহলে আমি কত বাড়াবো? আমি যদি ইন্টিজারের জন্য 4 বাইট দেই তাহলে 2 to the power 32, which is 4 billion. তার মানে negative 2 billion থেকে positive 2 billion, that is the range. Most of the numeric value falls in this range. That's why it is the sweet spot. 8 বাইট দিলে রেঞ্জ আরো বেশি হবে, কিন্তু that will be overkill. It will be wasting memory. বেশিরভাগ ক্ষেত্রেই লিডিং জিরো অনেক থাকবে। That's why 4 bytes sweet spot, যাতে most of the numbers can be accommodated. So negative 2 billions to positive, that is the range. The most numeric integral value falls in this range. That's why integer 4 bytes. কিন্তু কিবোর্ডের ক্যারেক্টারের জন্য তো আমার 256টার বেশি দরকার নাই। That's why keyboardের যে ক্যারেক্টার, ASCII character, that's 1 byte. Because we don't need more than 255 code for each character. And if you look at the ASCII code, you can see, যে কোনো একটা যদি খুলি দেখতে পাবেন কোডগুলো দেওয়া আছে, এখানে খোলাই আছে। তাহলে এই যে দেখেন, যেটা কোড 0 থেকে আপ টু 255, ওকে। এখন এই যে আপনার কিবোর্ডে যে ক্যারেক্টারগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আপ টু 127, ঠিক আছে। এই যে দিস আর দ্য ক্যারেক্টারস। তাহলে স্মল এর কোড শুরু হয় 97 থেকে, ক্যাপিটাল এর কোড শুরু হয় 65 থেকে, ক্যারেক্টার 0 শুরু হয় 48 থেকে, and so on. ওকে, ঠিক আছে, ওকে। তো এই যে ভার্টিক্যাল ট্যাব, ওকে, লাইন ফিড, ওকে, বেল, বিপ সাউন্ড, ওটাও একটা ক্যারেক্টার, নন প্রিন্টেবল ক্যারেক্টার, এগুলো হচ্ছে নন প্রিন্টেবল ক্যারেক্টার, ওকে। তো তাহলে আমার ক্যারেক্টার 1 এর, তাহলে আমার আসলে অ্যাকচুয়াল ইনপুট কি? অ্যাকচুয়াল ইনপুট হচ্ছে ক্যারেক্টার 1 কোড 49, তাহলে 49 এর বাইনারি হচ্ছে এটা, ওকে। সো ইফ ইউ সি the 49, this is the binary of 49. তাইলে আমি ইনপুট দিলাম হচ্ছে 49 code 50 code 51 because I pressed character 1 character 2 character 3. তাহলে আমার অ্যাকচুয়াল ইনপুট হচ্ছে 3 বাইট, এই যে character 1 character 2, তাহলে এটা হচ্ছে character 1 character 2 character 3। তাহলে আমি যদি সরাসরি যেটা অ্যাকচুয়াল ইনপুট এটাকে যদি x এর মধ্যে রাখি, x এর ভ্যালু কি হবে? এটার বাইনারি বলেন কত? প্রথম 0 দুটা বাদ দিতে পারেন, তাহলে 1 1, তারপর বলেন 0 0 0 1 0 0 1 1 0 0 1 0 double 0 double 1. This is the bytes I have given input keyboard থেকে। এটাকে যদি সরাসরি আমি x এর মধ্যে রাখি, the value of x will be
32 lakhs 24,150 কিন্তু আপনি তো ভাবছেন x এর ভ্যালু হবে 123 so if you store actual input bytes in x the value of x will be this but আপনার perceived input হচ্ছে 123 তাহলে এই বাইট গুলো না রেখে আপনি যেগুলো ইনপুট দিয়েছেন সেগুলো রেখেছেন দ্যাটস দ্য প্রবলেম তাহলে এই যে এখানে এটাকে কনভার্ট করতে হবে এইটাকে কনভার্ট করতে হবে এটাতে তো ইনপুট গুলোকে সরাসরি ডেস্টিনি মেমোরিতে না দিয়ে ওটাকে আগে হোল্ড করতে হবে ইনটু দ্য field of your stream object and stream object methods will do the conversion and then it will store it to the X. That is why you need a middleman stream. Any question? Tell আমরা বুঝলাম what is the importance of stream? For any IO, there will be a stream class involved. Question? Question correct. Scanner is not a stream. Scanner is a tool. Scanner অনেক জায়গা থেকে স্ক্যান করতে পারে স্ক্যানার একটা ফাইল থেকে স্ক্যান করতে পারে কিবোর্ড থেকে স্ক্যান করতে পারে স্ক্যানার একটা ওয়েবক্যাম থেকে স্ক্যান করতে পারে একটা মাইক্রোফোন থেকে সে স্ক্যান করতে পারে তাহলে স্ক্যানারের সোর্স ক্যান বি মেনি ডিফারেন্ট থিং তাহলে আপনি যখন কিবোর্ড থেকে স্ক্যান করতে চান স্ক্যানার দিয়ে যদি করতে চান ফাইল রিডার দিয়ে করতে পারেন ফাইল রিডার ইজ এ স্ট্রিম ইনপুট স্ট্রিম ইজ এ স্ট্রিম কিবোর্ড থেকে নিলে ইনপুট স্ট্রিম ইউজ করতে পারেন কিন্তু প্রবলেম হলো যে এই ইনপুট স্ট্রিম ক্লাসে আপনার যে মেথডস সেগুলো আপনাকে বিভিন্ন ডাটা টাইপ দিতে পারবে না কনভার্সনটা সে করতে পারবে না সে আপনাকে র বাইটস দিবে কনভার্সন আপনাকে করে নিতে হবে স্ক্যানারের সুবিধা হলো স্ক্যানার যেহেতু একটা ইউটিলিটি ক্লাস ওখানে কনভার্ট করার মেথড আছে তাহলে আমি যদি বলে দেই যে স্ক্যানারের সোর্স হচ্ছে একটা স্ট্রিম যেটা কিবোর্ডকে রিপ্রেজেন্ট করে তখন সে কিবোর্ডের যে স্ট্রিম ওইটা থেকে স্ক্যান করবে তাহলে আমার ইনপুটগুলো কিবোর্ডের স্ট্রিমে ঢুকবে স্ক্যানারের সোর্স যেহেতু স্ট্রিম সেই স্ট্রিম থেকে স্ক্যান করে আমি যদি এখন ইন্টিজার চাই সেই ইন্টিজার হিসাবে আমাকে ডাটা রিটার্ন করবে স্ট্রিং চাইলে স্ট্রিং তাহলে আমার যে প্রিন্ট ইনপুট স্ট্রিম যে বেসিক স্ট্রিম ক্লাস ওখানে আসলে আমার যে রিড মেথড আছে সেটা আসলে আমাকে সরাসরি কিবোর্ড থেকে আমাকে বাইটস দিবে ওকে বাট বিভিন্ন ডাটা টাইপ ইন্টিজার ফ্লোট ডাবল এগুলো আমি ইনপুট স্ট্রিম থেকে পাবো না এই জন্য আমরা স্ক্যানার চাইলে ইউজ করতে পারি ফর কনভিনিয়েন্স করাই লাগবে এমন না বাট কনভিনিয়েন্স এবং সেটাই রেকমেন্ডেড ওকে তো এখন আমরা দেখব আপনি খেয়াল করেন যে আমরা আগে কনসোল আইওতে আসি ওকে কনসোল মানে কি নো গ্রাফিক্যাল ইউজার ইনপুট তাহলে আপনি টার্মিনাল বা কনসোলে বা কমান্ডে আপনি ইনপুট দিবেন ওখানেই আউটপুট আসবে যেটা আপনারা 101 করছেন বা ডাটা স্ট্রাকচারও তাই করছেন তো তাহলে আপনি যদি কনসোলে একটা আউটপুট দিতে চান উই ইউজ system.out.print এটা কনসোল আউটপুট তাহলে এখানে আমার পার্টিগুলো কি একটা হচ্ছে আমার মেমোরি আর একটা হচ্ছে ডিসপ্লে তাহলে মেমোরি থেকে ডিসপ্লেতে যাচ্ছে মিডলম্যান হচ্ছে আমার স্ট্রিম তাহলে এখানে স্ট্রিম অবজেক্ট কোনটা তাহলে যে প্রিন্ট হচ্ছে স্ট্রিম ক্লাসের মেথড and the stream object is out তার আউট তো অবজেক্টের নাম তাহলে এটা ক্লাস কি না সিস্টেম ক্লাসের ফিল্ড হচ্ছে আউট কিন্তু আউট এখানে স্ট্রিম অবজেক্ট কম্পোজিশন কার ক্লাসের ফিল্ড হচ্ছে ইঞ্জিন এখানে স্ট্রিম হচ্ছে ইঞ্জিন নট কার সিস্টেম হচ্ছে কার ক্লাস কন্টেইন প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট কল্ড আউট তাহলে আউট হচ্ছে প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট এখন আপনি যদি প্রিন্ট স্ট্রিম ক্লাস দেখেন you can see the method
তাহলে যে প্রিন্ট স্ট্রিম ক্লাসে যদি আমরা যাই, তাহলে এখানে আপনি দেখতে পাবেন এই যে প্রিন্ট বা প্রিন্ট লাইন এগুলো সব আছে, ওভারলোড করা আছে ফর অল পসিবল টাইপস। তাহলে আপনি যাই দিবেন প্রিন্টে নোন টাইপস সবই চলে যাবে, প্রিন্ট করে দিবেন। আর উইথ এন্ড অফ লাইন দিতে চাইলে প্রিন্ট লাইন। তাহলে যে বুলিয়ান, ক্যারেক্টার অ্যারে, ডাবল, ফ্লোট, ইন্টিজার, লং, স্ট্রিং বা যে কোনো অবজেক্টও দিতে পারেন। ওকে, তাহলে এগুলো সব প্রিন্ট করে দেবে। সো প্রিন্ট এবং প্রিন্ট লাইন মেথড ইজ রেডি ইন ইউর আউটপুট স্ট্রিম, কনসোল আউটপুট স্ট্রিম ক্লাস। ক্লাসের নাম হচ্ছে প্রিন্ট স্ট্রিম। কিন্তু আপনি যদি ইনপুট স্ট্রিমে যান, and if you look at the method summary, you have only read method with 3 overloaded version. তাহলে ও কিন্তু আপনাকে বাইট দেয়। ওকে, তাহলে আপনি একটা সিঙ্গেল বাইট যদি রিড করতে চান তাহলে সে ইন্টিজারটা দিবে, আর আপনি যদি একটা বাইট অ্যারে সাপ্লাই দেন ওইটার মধ্যে সে রাখবে রিড করে, আর এখানে সে একটা সাকসেস কোড রিটার্ন করবে। ওকে, আর এখানে যদি পার্শিয়ালি আপনি রেঞ্জ দিয়ে দিতে চান তখন এটা করতে পারেন। তাহলে কিন্তু আমি এখান থেকে হয় একটা বাইট অথবা বাঞ্চ অফ বাইট রিড করতেছি। বাঞ্চ অফ বাইটস স্ট্রিং, ডাবল, ইন্টিজার কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে না, জাস্ট বাইটস। তাইলে এই ইনপুট স্ট্রিম ক্লাসের মেথড থেকে কিন্তু আমি একটা ইন্টিজার হিসাবে কোনো কিছু পাবো না, না আমার র বাইটস গুলো থাকবে। অর্থাৎ আমি এখানে ধরেন আমি যদি এখানে একটা বাইটস বি সাপ্লাই দিই বাইটের অ্যারে, তখন কি হবে, আমি যখন টাইপ করবো 1 2 3 তখন এই বাইটস গুলো আমার বির মধ্যে থাকবে। বাইটস এর অ্যারে যে বি উইল কন্টেন দিস 3 বাইটস, এই বাইট দিস 3 বাইটস। এখন আমি যদি এক্স এর মধ্যে এইটা রাখতে চাই তাহলে এইটা তো রাখা যাবে না, এটাকে এখানে কনভার্ট করতে হবে। রিড মেথড তো আমাকে সেই কনভার্সনটা করে দেয় না। তাহলে আমাকে এখন কোড লিখতে হবে, এক্সট্রা কোড লিখতে হবে এই বিটাকে এখন আমাকে ইউজ করে আবার সেই পার্সিং এর কাজটা করতে হবে। তাহলে বি কে এখন পাঠাইতে হবে ইন্টিজার ডট পার্সিন্ট এর মধ্যে, বির মধ্যে বাইট রিসিভ করে, তার অনেক ঝামেলা। তো সেই জন্য আমি চাইলে স্ক্যানার ক্লাস ইউজ করতে পারি। স্ক্যানার ইজ এ টুল, ইটস নট এ স্ট্রিম ক্লাস। কাজে স্ক্যানারের সোর্স হিসাবে আপনাকে স্ট্রিম দিতে হবে। তাহলে যে স্ক্যানার যদি কনস্ট্রাক্টর সামারিতে আপনি যান তাহলে দেখতে পাবেন এখানে বিভিন্ন, ওকে, এই যে স্ট্রিম আপনি যদি কোনো স্ট্রিম থেকে স্ক্যান করতে চান তাহলে সেই স্ট্রিমটাকে আপনি সোর্স হিসেবে দিতে পারেন। কোনো ফাইল থেকে যদি স্ক্যান করতে চান ফাইলটাকে সোর্স হিসেবে দিতে পারেন। ওকে, এখন স্ক্যানার দিয়ে আপনি স্ক্যান করবেন নাকি সরাসরি ইনপুট স্ট্রিমে রিড মেথড দিয়ে আপনি বাইটস রিড করবেন, ইটস আপ টু ইউ। আপনি যদি বাইটস রিড করেন তাহলে আপনার সেই এক্সপার্টিস থাকতে হবে সেই বাইটস গুলোকে বিভিন্ন ডাটা টাইপে কনভার্ট করার জন্য। আর যদি আপনি মনে করেন যে না আমি কেন ওয়াই আই রিইনভেন্ট দ্য হুইল, তাহলে আপনি স্ক্যানার ক্লাস ইউজ করতে পারেন, বিকজ স্ক্যানার ক্লাস হ্যাজ দ্য মেথডস টু গিভ ইউ দ্য এক্সাক্ট ডেটা টাইপ। তাহলে আপনি যদি এখন বলেন যে স্ক্যানারের মেথড ইউজ করেন, ওকে, লেটস সে নেক্সট ইন্ট, তাহলে সে স্ক্যানারের সোর্স আপনি দিয়েছেন সিস্টেম ডট ইন, তাইলে আপনি কিবোর্ড থেকে যা টাইপ করলেন 1 2 3 এটা সিস্টেম ডট ইন এর ভিতরে চলে গেল রিড মেথডের মাধ্যমে। এখন স্ক্যানার কি করবে, ওই বি যেটা বাইট অ্যারে ওইটাকে সে এখন প্রসেস করে ইন্টিজার রিটার্ন করবে। তাইলে ওই যে 3 বাইট দিয়েছিলাম, বাইট 1 বাইট 2 বাইট 3 ক্যারেক্টার, ওইটাকে সে এখন 4 বাইটের ইন্টিজার হিসেবে রিটার্ন করবে। তাহলে ওই যে বি যেটা রিড মেথডে যেটা বি, তাহলে এই নেক্সট ইন কি করবে, সে একটা বাইট অ্যারে ডিক্লেয়ার করবে বি, ওইটাকে সে রিড মেথডে দিয়ে কিবোর্ড থেকে বাইটগুলো নিয়ে নেক্সট ইন সেই বিটাকে প্রসেস করে 4 বাইটে কনভার্ট করে রিটার্ন পার্সেন্ট যেটা করে ইন্টিজার ক্লাসে, এই স্ক্যানার ক্লাসে নেক্সট ইনটা ওই কাজটা করবে। পার্সেন্টে আপনি একটা স্ট্রিং সাপ্লাই দিচ্ছেন, নেক্সট ইন এখানে একটা বাইট অ্যারে ব্যবহার করবে। যদি আপনার স্ক্যানারে যদি স্ক্যানারের সোর্স হয়
system.in, যদি স্ক্যানারের সোর্স হয় system.in, তখন ঠিক আছে। ওকে, তাইলে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্ক্যানিং এর কনসোলের ক্ষেত্রে আমাদের স্ক্যানিং এর সোর্স হচ্ছে জাভাতে, তাহলে ব্রিজ ঘটানোর জন্য আমাদের একটা স্ট্রিম ক্লাস ইউজ করতে হবে। তাহলে আমার কনসোলের জন্য যদি দেখি, এই যে এখানে দেখেন জাভাতে system.out, তাহলে আউট হচ্ছে প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট, যেটা সিস্টেম ক্লাসের ফিল্ড। স্ট্যাটিক ফিল্ড বলে system.out, নন স্ট্যাটিক যেমন আসিফ ডট ডেট অফ বার্থ, তাহলে ডিওবি কি, ডিওবি হচ্ছে লোকাল ডেট ক্লাসের একটা অবজেক্ট। তাহলে ডিওবি যদি লোকাল ডেট ক্লাসের অবজেক্ট হয়, এখানে আউট হচ্ছে প্রিন্ট স্ট্রিম ক্লাসের অবজেক্ট। কিন্তু ডিওবি হচ্ছে স্টুডেন্ট ক্লাসের ফিল্ড, সেরকম আউট হচ্ছে সিস্টেম ক্লাসের ফিল্ড। কিন্তু ডিওবি হচ্ছে নন স্ট্যাটিক ফিল্ড, এই জন্য আমরা বলি না যে স্টুডেন্ট ডট ডিওবি, আমরা বলি আসিফ ডট ডিওবি। কিন্তু আউট হচ্ছে স্ট্যাটিক ফিল্ড, এই জন্য ক্লাস নেম সিস্টেম ডট আউট। আপনি সিস্টেম ক্লাসে ঢুকলে সেটা দেখতে পারবেন। এই যে ফিল্ড সামারিতে যদি যাই, এই যে স্ট্যাটিক ফিল্ড, ওকে, স্ট্যাটিক প্রিন্ট স্ট্রিম আউট, স্ট্যাটিক ইনপুট স্ট্রিম ইন। তাহলে ইন হচ্ছে একটা ইনপুট স্ট্রিম ক্লাসের অবজেক্ট, আউট হচ্ছে একটা প্রিন্ট স্ট্রিম ক্লাসের অবজেক্ট। তাহলে যে প্রিন্ট মেথড বা প্রিন্ট লাইন মেথড হচ্ছে প্রিন্ট স্ট্রিম ক্লাসের মেথড। মেক সেন্স? ওকে, নাও আই হ্যাভ এ কোশ্চেন টু ইউ। Why we use print stream object out as the client of print method, which is a static field of system class like system.out.printx, instead of using our own print stream as the client like this, the print stream myout equal to new print stream, then why can't I use myout.printx? এটা তো আরো সহজ। আমি নিজেই একটা প্রিন্ট স্ট্রিম তৈরি করলাম, ইনস্ট্যান্সিয়েট করলাম, এন্ড দেন ওটাকে ইউজ করছি প্রিন্টের ক্লায়েন্ট হিসাবে এক্সকে প্রিন্ট করার জন্য। সেটা তো আমি করতেই পারতাম না? তো সেটা না করে সিস্টেম ক্লাসের ভেতরে একটা আগে থেকেই অবজেক্ট দেওয়া আছে, ওইটাকে কেন আমরা প্রিন্টের ক্লায়েন্ট হিসাবে ইউজ করছি? দ্যাট ইজ মাই কোশ্চেন টু ইউ। তাহলে হোয়াট উইল বি ইউর অ্যান্সার? কি মনে হয়? আপনার যদি একটা ক্লাস থাকে, আপনি তো একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারেন, ইনস্ট্যান্সিয়েট করতে পারেন, সেটাকে ক্লায়েন্ট হিসেবে ইউজ করতে পারেন না? সেটা করলেই তো আমার জন্য সহজ হইতো আর myout.printx, তা না করে আমি system.out.printx কেন করছি? কিন্তু এখানে যে বারবার সিস্টেম ডট লেখা লাগতেছে, এটা তো আমি অ্যাভয়েড করতেছি। এটার অ্যান্সারটা হলো যে স্ট্রিম তো মিডলম্যান, ওকে দুই পার্টিকেই চিনতে পারতে হবে। তাহলে মাই আউটের জন্য আপনার ডেস্টিনেশন ইজ নট স্পেসিফাইড, ডেস্টিনেশন জানা নাই, কিন্তু সিস্টেম ক্লাসের ভেতরে যে আউট আছে, system class sets the primary display of your machine as the default destination, so that you don't need to write extra code every time, okay, to set the destination. Whenever you want to use the print method to print something on your screen. তাহলে আপনি যখন বলতেছেন system.out,
এখন আউট কিন্তু অলরেডি ডিফল্ট ডেস্টিনেশন হচ্ছে প্রাইমারি ডিসপ্লে, তাইলে এই প্রিন্টটা প্রাইমারি ডিসপ্লেতে চলে যাবে। কিন্তু আপনি যখন বলছেন মাই আউট তো জানেন আউট ডেস্টিনেশন কি, সো ইউ হ্যাভ টু রাইট এক্সট্রা কোড টু লিঙ্ক মাই আউট উইথ ইউর প্রাইমারি ডিসপ্লে। তো এই প্রিন্ট এটা খুব কমন একটা কাজ, অলমোস্ট এভরি ক্লাসে এটার একটা ইউজ থাকে। তাহলে প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনাকে এক্সট্রা কোডটা লিখতে হবে। তাহলে এটা যাতে করতে না হয়, ফর আওয়ার কনভিনিয়েন্স, সিস্টেম ক্লাস অ্যাকচুয়ালি সেটস দ্য ডেস্টিনেশন ফর আউট। এই জন্য আমরা যদি সিস্টেম ক্লাসের ভেতরে যে অবজেক্ট আছে ওটাকে যদি ক্লায়েন্ট হিসেবে ইউজ করি, অলরেডি ডেস্টিনেশন ফিক্সড, আমি জাস্ট ওটাকে ইউজ করবো। কিন্তু আমি যদি নিজের মাই প্রিন্ট স্ট্রিম ইউজ করি মাই আউট, তাহলে আমাকে আগে ডেস্টিনেশন ঠিক করে দিতে হবে। এই জন্য আমরা সিস্টেম ডট আউট ইউজ করি। বাট তার মানে এই না যে আপনাকে ওটাই করতে হবে। ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ ইউর ওন প্রিন্ট স্ট্রিম অ্যাজ ক্লায়েন্ট, বাট দেন এগেইন ইউ নিড টু নো টু ডু দিস। ওকে, এখন ফাইল আইওর ক্ষেত্রে তো কোনো ডিফল্ট ফাইল নাই, আপনার তো নর্মালি ডিসপ্লে একটাই থাকে, নর্মালি সোর্স অফ কনসোল ইনপুট একটাই কিবোর্ড থাকে নর্মালি, মাল্টিপল থাকলেও একটা প্রাইমারি থাকবে, মাল্টিপল ডিসপ্লে যদি কানেক্ট করার অপশন থাকেও তাহলে একটা প্রাইমারি ডিসপ্লে থাকবে। তাহলে ডিফল্ট হিসেবে সে প্রাইমারি ডিসপ্লে বা প্রাইমারি কিবোর্ডটাকেই, ডিসপ্লেটাকে আউটের ডেস্টিনেশন এবং কিবোর্ডটাকে ইনের সোর্স হিসাবে সে ডিফল্ট সেট করে রাখে কে, সিস্টেম ক্লাস। এই জন্য আমরা সিস্টেম ডট আউট, সিস্টেম ডট ইন ইউজ করি উইদাউট ওয়ারিং অ্যাবাউট দ্য ডেস্টিনেশন অর সোর্স, দ্য হার্ডওয়্যার। কিন্তু ফাইলের ক্ষেত্রে তো আর ডিফল্ট বলে কিছু নাই। আপনার ড্রাইভে হাজার হাজার লাখ লাখ ফাইল আছে, তাহলে কোনটা কেসে নিবে, সো আপনাকে এখন স্পেসিফাই করতে হবে। ওকে, ঠিক আছে। তাইলে এখন ফাইল আইওতে যাওয়ার আগে আমরা যে স্ট্রিম দুটার কথা বললাম কনসোল আইওর জন্য, বাট হিয়ার উই আর টু স্টাডি ফাইল আইও, নট কনসোল আইও। তাহলে এই দুইটা স্ট্রিম সম্বন্ধে আমরা জানলাম, গুড টু নো, অ্যান্ড দ্যাটস ফাইন। বাট নাও উই নিড টু ডিল উইথ স্ট্রিম ক্লাস যেগুলো রিলেভেন্ট ফর ফাইল আইও, নট কনসোল আইও। ওকে, তাহলে এই দুটো হচ্ছে কনসোল আইওর ক্ষেত্রে যে রিলেভেন্ট স্ট্রিম ক্লাস। ফাইল আইওর ক্ষেত্রে আমরা স্ট্রিম ক্লাস নিয়ে কথা বলার আগে আমাদেরকে জানতে হবে difference between text file and binary file. Now, can you try to answer that, the difference between text and binary file? বলেন, না জানলেও কমন সেন্স থেকে বলেন। টেক্সট ফাইলে কি বাইট থাকবে না? টেক্সট কি বাইট না? এভরি ক্যারেক্টার ইজ এ বাইট। তাহলে আপনার ফিজিক্যাল লেভেলে, হার্ডওয়্যার লেভেলে তো সবই বাইট, হার্ডওয়্যার লেভেলে সবই 0-1। আপনি যখন একটা ক্যারেক্টার লিখতেছেন টেক্সট হিসাবে, ক্যারেক্টারগুলো কি অ্যাসকি কোড না? তো অ্যাসকি কোডের তো বাইনারি আছে 8 বিট করে। এখন আপনার অডিও ফাইলের যে কন্টেন্ট সেটাও 0-1 হার্ডওয়্যারে গিয়ে। আপনার যে একটা টেক্সট ফাইল, এটার কন্টেন্টও 0-1, বিকজ এভরি ক্যারেক্টার হ্যাজ এ কোড, সেই কোডের বাইনারি ইকুইভ্যালেন্ট ওগুলোই 0-1। তাহলে স্টোরেজ লেভেলে কিন্তু কোনো পার্থক্য নাই। টেক্সট ফাইল, বাইনারি ফাইল, ডেটাবেস অল স্টোর 0 and 1। তাহলে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, এই যে বললাম যে সবাই 0-1 স্টোর করে, এই কথাটাও আসলে পুরোপুরি ঠিক না। এইটা ভাবগতভাবে ঠিক, মেটাফরিক্যালি ইটস কারেক্ট, বাট ইন রিয়েলিটিতে 0-1 বলে কিছু স্টোর হয় না। আপনি যখন র্যামে স্টোর করেন বা এসএসডিতে স্টোর করেন, ইউ আর স্টোরিং ভোল্টেজ। র্যামে যখন কোনো ভোল্টেজ থাকে না একটা সেলে, তখন ওইটা 0। আপনি যখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেন, নাও ইট বিকামস 1। কিন্তু র্যামের ভোল্টেজটা কমতে থাকে, তো কমতে কমতে একটা নির্দিষ্ট মাত্রার নিচে আসলে আবার ওটাকে 0 ধরবে। তাহলে এটাখানে কমতে কমতে যথেষ্ট কমার আগে আবার আপনি ভোল্টেজ রিঅ্যাপ্লাই করবেন। তাহলে র্যামের ভোল্টেজটা এই রেঞ্জের মধ্যে থাকবে। অ্যাজ লং অ্যাজ ইট ইজ উইদিন দিস রেঞ্জ, ইট ইজ কনসিডার্ড অ্যাজ 1। এই জন্য কারেন্ট চলে গেলে ভোল্টেজ 0, সবকিছু 0, র্যামে আর কিছু খুঁজে পাওয়া যায় না। কিন্তু এসএসডিতে এই ভোল্টেজটা স্টোর করা যায়। পেন ড্রাইভ বা আপনার যে এসএসডি আছে, আপনি যদি ম্যাগনেটিক ডিস্ক ইউজ করেন পুরোনো ল্যাপটপে,
তখন ম্যাগনেটিক সেল, ম্যাগনেটাইজড ডিম্যাগনেটাইজড, সেলগুলোকে ম্যাগনেটাইজ করা হচ্ছে অথবা হচ্ছে না। তো ওটা হলে আপনি একটাকে বলতেছেন 1, একটাকে 0। আসলে তো 1 0 বলে কিছু নাই। সিডি ডিভিডি অপটিক্যাল ড্রাইভে কি হচ্ছে, ইউ আর ডুইং দ্য লেজার বার্ন, তাহলে হাই ইন্টেন্সিটি পিট বার্ন অথবা লো ইন্টেন্সিটি, একটাকে 1 বলতেছেন, একটাকে 0 বলছেন, দুইটা পসিবিলিটি, এই জন্য 1 0 বলা হয়। বাট রিয়েলিটিতে তো 1 0 বলে কিছু না, আইদার ইটস এ ভোল্টেজ অর ম্যাগনেটিক প্রপার্টি অ্যাপ্লাইড অর লেজার বার্ন, ইন্টেন্সিটি অফ লেজার বার্ন। বিকজ অফ দ্য টু পসিবিলিটিস আমরা এটাকে লজিক্যালি আমাদের বোঝার সুবিধার জন্য আমরা বলি কি, ভাবগতভাবে বলি 0 and 1। তাহলে 0 1টাও আসলে রিয়েলিটি না, এটা হচ্ছে ম্যাট্রিক্সের রিয়েলিটি, নট দ্য রিয়েল রিয়েলিটি। ওকে, বুঝতে পেরেছেন? তো নিও যখন ম্যাট্রিক্সে ঢুকে যায় তখন আপনি দেখতেছেন 0 and 1, কিন্তু যখন আনপ্লাগড হয়ে যায় তখন আপনি দেখতেছেন এটা ইলেকট্রিক চার্জ, ম্যাগনেটিক প্রপার্টি অর লেজার বার্ন। তাহলে স্টোরেজ ওয়াইজ দের ইজ নো ডিফারেন্স বিটুইন টেক্সট ফাইল অ্যান্ড বাইনারি ফাইল। এভরিবডি স্টোর 0 and 1, আমরা 0 1 এ থাকি, বাট নাও ইউ নো আইদার ইটস ইলেকট্রিক চার্জ অর। ওকে, তাহলে ডিফারেন্সটা কোথায়? What is the difference then? টেক্সট ফাইলগুলো কিসে? সবই তো আমরা তো এতক্ষণ কি বললাম, সবই বাইনারি। স্টোরেজ লেভেলে সবই 0 and 1। আপনি একটা চিঠি টাইপ করেন টেক্সট ফাইল, বা যে আমাদের স্ক্র্যাচ প্যাড টেক্সট ফাইল, এটাও 0 and 1। কত বাইট? এত বাইট, তাহলে অতগুলো টাইমস 8, 0 and 1। এখন এই ফাইলটার সাইজ যদি হয় 4000 বাইট, তাহলে ওখানে 4000 বাইটে 8 × 4000 32 বিটস, তাহলে 32001 আছে টেক্সট ফাইল। আবার একটা বাইনারি ফাইলেও ওই 0 and 1। তাহলে আসল ডিফারেন্সটা কোথায়? The main difference is in the intention, perceived content. If your perceived content is characters, text, then you keep it in a text file. And if the perceived content is not characters, rather stream of bytes, like your image file. একটা ইমেজ ফাইল যদি হয় আপনার যদি 3 মেগাবাইটস, তার মানে ওখানে 3 মিলিয়ন প্লাস বাইটস। একটা ইমেজ ফাইলের প্রত্যেকটা পিক্সেলের একটা RGB ভ্যালু থাকে, রেড গ্রিন ব্লু। তাহলে রেডের জন্য 1 বাইট, গ্রিনের জন্য 1 বাইট, ব্লুর জন্য 1 বাইট। তাহলে 3 মেগাবাইট যদি একটা ইমেজ হয়, তাহলে ওখানে 1 মেগাবাইট মানে 1 মিলিয়ন পিক্সেলস। তাহলে 1 মিলিয়ন পিক্সেলস এর RGB ভ্যালু 3 মিলিয়ন বাইটস। So file size is 3 megabytes. So that's a binary file. Your contents are not meant to be text. Your contents are meant to be RGB value of the pixels. আপনি যখন একটা মাইক্রোফোনে রেকর্ড করছেন, এই যে আমাদের এটা রেকর্ড হচ্ছে, তাহলে অডিও কোডেক্স বা ভিডিও কোডেক্স উইল জেনারেট দ্য স্ট্রিম অফ বাইটস। তাহলে এই বাইটসগুলো ইন্ডিভিজুয়ালি কোনো ক্যারেক্টার, তাহলে আমার অডিও ফাইল, ভিডিও ফাইল, ইমেজ ফাইল, PDF ফাইল, এগুলো সব বাইনারি ফাইল। আপনার অবজেক্ট কি বাইট ক্যারেক্টার? আসিফ একটা স্টুডেন্ট অবজেক্ট। নাও আসিফ কি স্ট্রিং? আসিফ, the content of the object, is it a character? No, it's a mixed bag. ওখানে একটা স্ট্রিং আছে, ইন্টিজার আছে, আইডি, স্ট্রিং আছে, নেম, অ্যাড্রেস, ইমেল, ফ্লোট আছে, CGPA, লোকাল নেট আছে, ডেট অফ বার্থ। তাহলে ইটস এ মিক্সড ব্যাগ। তাহলে আপনার অবজেক্ট ইজ নট এ টেক্সট। তাহলে অবজেক্টকে যদি আপনি সরাসরি বাইট হিসেবে রাইট করতে চান, দ্যাট উইল বি বাইনারি ফাইল। Understood? Now can you give me some example of text files? আচ্ছা, ওয়ার্ড ফাইল, এটা কি বাইনারি ফাইল না টেক্সট ফাইল? docx, it depends on the content. আপনার docx আপনি যদি শুধু টেক্সট টাইপ করেন, then you can treat it as a text file. কিন্তু ওখানে যদি আপনি একটা চার্ট নিয়ে আসেন, একটা টেবিল নিয়ে আসেন টেক্সটের পাশাপাশি, then it's a combination, then it's a binary file.
PDF is a binary file, audio file, video file, image file. আপনার যে অ্যাপ্লিকেশন ডেটা, ডেটাবেস, দিস আর অল বাইনারি ফাইল। টেক্সট ফাইলের কিছু এক্সাম্পল দেন। নোটপ্যাডে আপনি চাইলেও চার্ট আনতে পারবেন না, টেবিল আনতে পারবেন না। সো নোটপ্যাড ক্যান কন্টেন অনলি ক্যারেক্টার্স। তাহলে নোটপ্যাড যে .txt, দ্যাটস দ্য ভেরি ক্লাসিক্যাল এক্সাম্পল অফ টেক্সট ফাইল। বাট হোয়াট ক্যান বি আদার টেক্সট ফাইল, বলেন দেখি, আদার দেন নোটপ্যাড? আপনি কি .txt ছাড়া আর কোনো টেক্সট ফাইল ইউজ করছেন কখনো? .py, .java, source code, .fxml, source code, যেটা আপনি হিউম্যান রিডেবল ক্যারেক্টার হিসাবে কন্টেন্ট গুলোকে ক্যারেক্টার হিসাবে শো করলে ক্যারেক্টার হিসাবে আপনি এটা রিচ করতে পারেন, ওটা একটা মিনিং আছে আপনার কাছে, দ্যাটস এ টেক্সট ফাইল। তাহলে আপনার যত সোর্স কোড দেখতেছেন সবই টেক্সট ফাইল। কম্পাইল করার পরে যখন বিল্ড হয়, মেশিন কোড জেনারেট হয়, দ্যাটস বাইনারি ফাইল। বিল্ড ভার্সনে যে ফাইলগুলো তৈরি হয় সেগুলো সব বাইনারি ফাইল, দে আর নো লঙ্গার টেক্সট। আপনার যে মাইক্রো প্রসেসরের যে ইনস্ট্রাকশন সেট, সেই ইনস্ট্রাকশন সেট অনুযায়ী সে মেশিন কোড জেনারেট করবে। তাহলে আপনার যে প্রজেক্টের যে কন্টেন্ট, এগুলো কি টেক্সট ফাইল না বাইনারি ফাইল? বাইনারি ফাইল, ওকে। কারণ আপনি আপনার মোস্ট অফ ইউর অ্যাপ্লিকেশন ডেটা উইল বি রিপ্রেজেন্টেড বাই মডেল ক্লাস ইনস্ট্যান্স অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমি সরাসরি যদি বাইট হিসেবে স্টোর করতে চাই, দে উইল বি বাইনারি ফাইল। তাহলে আপনার প্রজেক্টে সব ডাটা হবে বাইনারি অ্যাপ্লিকেশন ডেটা। Will there be any text file in your project? Maybe, but সেগুলো আপনার অ্যাপ্লিকেশন ডাটা না। আপনি যে ডে টু ডে অপারেশনস থেকে যে ডাটাগুলো জেনারেট হচ্ছে, একটা কাস্টমার সাইন আপ করলো, একটা নতুন এমপ্লয় জয়েন করলো, একটা নতুন প্রোডাক্ট সেল হলো, ওকে, কোর্স রেজিস্ট্রেশন করলেন, তাহলে রেজিস্টার্ড কোর্স ইনফরমেশন, ওকে, কার্ট ইনফরমেশন, দিস আর অল মডেল ক্লাস ডেটা, অ্যাপ্লিকেশন ডেটা। এগুলো কিন্তু টেক্সট ফাইলে যাবে না। তাহলে আপনার প্রজেক্টে টেক্সট ফাইলে কি যেতে পারে? যেগুলোর কন্টেন্ট হচ্ছে ডেসক্রিপটিভ টেক্সট, শুধুমাত্র নট অ্যাপ্লিকেশন ডেটা, সাম ডেসক্রিপটিভ টেক্সট রিলেভেন্ট টু ইউর অ্যাপ্লিকেশন, যেমন ইউজার ম্যানুয়াল, FAQ, frequently asked questions, readme.txt। তাহলে এই যে আপনার হেল্প ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, রিডমি, ইনস্টলেশন গাইড, হাবি যাবে, এই ধরনের যেগুলো ডেসক্রিপটিভ টেক্সট, ওকে, এগুলো আপনি টেক্সট ফাইলে রাখতে পারেন ইন ইউর প্রজেক্ট। বাট ক্লাস ডায়াগ্রামে যেগুলো আছে এগুলো সব বাইনারি ফাইল। তাহলে ক্লাস ডায়াগ্রামে যদি আপনার 40টা ক্লাস থাকে, কয়টা বাইনারি ফাইল হবে? না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো ইনস্ট্যান্স হয় না, ইন্টারফেসের কোনো ইনস্ট্যান্স হলো, ওগুলো বাদ দিয়ে যেগুলো নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস সেগুলোরই অবজেক্ট তৈরি হবে। তাহলে 40টার মধ্যে যদি আপনার 30টা হয় ফুললি ইমপ্লিমেন্টেড ক্লাস, 10টা ধরেন আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস আছে, তাহলে যে 30টা আপনার অবজেক্ট তৈরি হবে, ওই 30টা বাইনারি ফাইল আপনার প্রজেক্টে থাকবে। সাথে যেগুলো বললাম, ফ্যাক্ট, ট্যাগ, হাবিজাবি, এরকম 2-3টা টেক্সট ফাইল থাকতে পারে। সো ডু নট স্টোর ইউর অ্যাপ্লিকেশন ডেটা ইন টেক্সট ফাইল। 2-3 বছর আগে তাই সেটা অ্যালাউ করা হতো, এখন আর সেটা অ্যালাউ করা হয় না। তো এসওডিরা হয়তো আপনাদের পুরনো এসওডিরা দেখাইতে পারে, সো ওইটা কপি পেস্ট করতে যায় না, ইউ উইল নট গেট মার্ক। ওটা জানার জন্য আপনি ঠিক আছে টিউটোরিয়াল অ্যাটেন্ড করবেন, জানবেন, ঠিক আছে, সেটা দ্যাটস গুড থিং, সেটা খারাপ কিছু না। কিন্তু আপনার প্রজেক্টে সেটা করবেন না। আপনার প্রজেক্টে অ্যাপ্লিকেশন ডেটা হলে দ্যাট শুড গো টু দ্যাট করসপন্ডিং বাইনারি ফাইল। তাহলে প্রত্যেকটা নন অ্যাবস্ট্রাক্ট ফুললি ইমপ্লিমেন্টেড মডেল ক্লাসের জন্য একটা করে বাইনারি ফাইল থাকবে তার অবজেক্টগুলোকে সংরক্ষণ করার জন্য, ওকে।
আমাদের কতক্ষণ টাইম আছে? 30 মিনিটস। তাহলে আমরা এখন কোড করব যে একটা আপনাদের পুরনো একটা প্রজেক্টে গিয়ে আমরা একটা যে অবজেক্টগুলো তৈরি করতাম, ইন্ডিভিজুয়াল অবজেক্ট ভেরিয়েবলে নিউ করতাম বা অ্যারে লিস্টে রাখতাম, সেগুলোই এখন আমরা ফাইলে স্টোর করব। অবজেক্ট থাকবে, কিন্তু অবজেক্টগুলো তো হারিয়ে যাবে। আপনার কমপ্লেক্স নাম্বার ক্লোজ করে দিলে কি হতো? আপনি যে C1 C2 C3 বানাইছেন, দোজ আর গন। কিন্তু এখন আপনি চাইলে ফাইলে সেটা স্টোর করতে পারবেন, ফিউচারে রিইউজ করতে পারবেন। তাহলে সেটা আমরা এই আধা ঘন্টায় দেখব। ওকে, এনি কোশ্চেন সো ফার? কি বলেন? নো, ওকে। এখন এই বাইনারি ফাইলের ক্ষেত্রে বা টেক্সট ফাইল সহ আমরা স্ট্রিমগুলো কি হবে? কনসোলের জন্য তো আমরা দেখলাম প্রিন্ট স্ট্রিম আর ইনপুট স্ট্রিম, কিন্তু ফাইলের জন্য আমরা কোন ক্লাসটা ব্যবহার করব? স্ট্রিম ক্লাস। It depends on what type of stream আমরা ইউজ করছি for our file IO। তাহলে ফাইল আইওর জন্য আমার এখানে বাইট স্ট্রিম মানে সাব ক্যাটাগরি, স্ট্রিম ক্যাটাগরির সাব ক্যাটাগরি, বাইট স্ট্রিম, ক্যারেক্টার স্ট্রিম, ডাটা স্ট্রিম, অবজেক্ট স্ট্রিম। তাহলে আপনার অ্যাপ্লিকেশন ডাটার জন্য আপনাকে object output stream, this is the stream class you have to use for writing your objects to the file, and object input stream class to reading the objects back from the file. Mostly আপনি এই দুইটা ক্লাস ইউজ করবেন for object reading and object writing from and to your binary file। আচ্ছা, কিন্তু যদি আমরা দেখবো সবগুলাই, কিন্তু ইউজ করবো মোস্টলি এটা, আমরা শিখবো সবগুলাই। এখন আপনি যদি ডাটা টাইপ, ধরেন একটা ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, নন টাইপস যেগুলো, সেগুলো স্টোর করতে চান সরাসরি, তখন আপনি ডাটা ইনপুট স্ট্রিম, ডাটা আউটপুট স্ট্রিম ইউজ করতে পারেন। ফাইলের ক্ষেত্রে আমরা ক্যারেক্টার স্ট্রিম ইউজ করব ফর ASCII টেক্সট, ASCII ক্যারেক্টার। তাহলে এই ক্যারেক্টার স্ট্রিমের জন্য আপনি যদি ক্যারেক্টার রাইট করতে চান ইন এ টেক্সট ফাইল, ফাইল রাইটার ইজ দ্য স্ট্রিম ক্লাস। রিড করতে চাইলে ফাইল রিডার ইজ দ্য স্ট্রিম ক্লাস। বাট ফাইল রিডার হ্যাজ এ লিমিটেশন, সিমিলার লিমিটেশন অফ ইনপুট স্ট্রিম। কাজেই আপনি চাইলে ফাইল রিডারের বদলে স্ক্যানারও ইউজ করতে পারেন, তখন সোর্স হিসাবে ফাইল দিয়ে দিতে হবে। ওকে, আপনি যদি অডিও ফাইল, ইমেজ ফাইল, ভিডিও ফাইল, পিডিএফ, যেগুলো অ্যাকচুয়ালি র বাইটস, সেই ধরনের ফাইল রিড রাইট করতে চান, তাহলে বাইট স্ট্রিম ইউজ করতে হবে। ওকে, রাইট করার জন্য ফাইল আউটপুট স্ট্রিম, তাহলে আপনি একটা পিডিএফ ক্রিয়েট করছেন, তো আপনার কোনো একটা ইউজারের একটা গোল হলো টু জেনারেট এ রিপোর্ট, তো এই রিপোর্টটা আপনি আবার একটা পিডিএফ এ এক্সপোর্ট করতে চান, তখন আপনাকে ফাইল আউটপুট স্ট্রিম ইউজ করতে হবে to convert your document into a PDF। আপনার অ্যাপসে যদি ড্র করার অপশন থাকে, কারণ বাচ্চাদের জন্য একটা অ্যাপ তৈরি করতেছে, ওখানে ড্রয়িং এর জন্য একটা FXML আছে যেখানে সে ড্রয়িং করতে পারবে। তাহলে এই যে নোটপ্যাডের যে টেক্সট এরিয়া, ওখানে কিন্তু ওটা কিন্তু টেক্সট এরিয়া, ওখানে টেক্সট টাইপ করা ছাড়া আর কিছু করা যায় না। কিন্তু পেইন্টের যে ক্যানভাস, ওখানে কিন্তু আপনি আসলে ড্রয়িং করতে পারেন। তাহলে আপনার অ্যাপসে যদি ওরকম একটা কিছু রাখতে চান পেইন্টের মতো, তাহলে আপনার একটা ইমেজ ফাইল তৈরি হবে সেভ করলে, তখন আপনি এই বাইট স্ট্রিম ইউজ করবেন ওই ইমেজের যে কন্টেন্ট সেটাকে ফাইলে সেভ করার জন্য। তাহলে আমার র বাইটস, যে সমস্ত ডাটা কন্টেন্ট র বাইটস, ইমেজ, অডিও, ভিডিও, ইফ ইট ইজ পার্ট অফ ইউর প্রজেক্ট, মোস্টলি আপনার প্রজেক্ট এগুলো থাকবে না, কিন্তু পিডিএফটা থাকবে। তো পিডিএফ জেনারেট করতে গেলে আপনি এটা ইউজ করবেন। তো আমরা পিডিএফটা দেখব, হাউ টু জেনারেট পিডিএফ ইউজিং ফাইল আউটপুট স্ট্রিম। আর মোস্টলি আপনি ইউজ করবেন অবজেক্ট আউটপুট স্ট্রিম এন্ড অবজেক্ট ইনপুট স্ট্রিম। ডাটা ইনপুট স্ট্রিম, ডাটা আউটপুট স্ট্রিম, আপনি যদি স্পেসিফিক কোনো ডাটা টাইপ স্ট্রিংয়ে কনভার্ট না করে সরাসরি তার যে অ্যাকচুয়াল বাইট সেগুলো যদি স্টোর করতে চান, তখন ডাটা স্ট্রিম ইউজ করতে পারেন। দেন অ্যাভারেজ সিজিপি আমি স্টোর করতে চাই একটা ফাইলে,
অ্যাভারেজ সিজিপিএ ফ্লোট, তখন আমি ডাটা স্ট্রিম ইউজ করতে পারি। এর ইউজ কেস অনেক কম। আপনার মোস্ট অফ ইউর ইউজ কেস উইল বি হিয়ার, পিডিএফ এর জন্য হিয়ার, আর যদি 2-4টা টেক্সট ফাইল রাখতে চান রিডমি টিডমি টাইপের, তখন ফাইল রাইটার। ঠিক আছে, তো এখন আমাদের যে সময় আছে আমরা আসলে টেক্সট ফাইলটাই করতে পারবো বিকজ অফ দ্য 20 মিনিটস টাইম দ্যাট উই হ্যাভ। তাহলে আমরা এটা এখন করে ফেলি। ওকে, আচ্ছা, এটার সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, এক্সেপশন হ্যান্ডলিং। নাও ইউ হার্ড দিস, হ্যাভ ইউ ফেসড এনি এক্সেপশন? এই যে 2 মাস ধরে কোর্সটা করতেছেন, 1.5 মাস হয়ে গেল, হ্যাভ ইউ ফেসড এনি এক্সেপশন? কোড করার সময় নাল পয়েন্টার এক্সেপশন, এটা ফেস করেন নাই? এটা কখন হয়? না, নাল পয়েন্টার মানে কি? নাল মানে কি? নাল কোথায় হয়? ইন্টিজার তো নাল হয় না। তাইলে নাল কোনটা হয়? একটা ক্লাসের অবজেক্ট ক্যান বি নাল, কারণ অবজেক্ট বেসিক্যালি রেফারেন্স, অবজেক্ট নেম আসিফ, ইটস এ রেফারেন্স টু দ্য ইনস্ট্যান্স। তাহলে আপনি যদি নিউ না করেন, কোনো মেমোরি তো নাই, তো তখন আনলেস ইউ আসিফ ইকুয়াল টু নিউ সামথিং, আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আসিফ নাল। ইউ হ্যাভ জাস্ট ডিক্লেয়ার দ্য রেফারেন্স। তা আমি নিউ না করেই যদি বলি যে আসিফ ডট শো সিজিপিএ, তখন নাল পয়েন্টার এক্সেপশন হয়ে যাবে। You are calling the method show CGPA and telling the compiler Asif is the client, so show CGPA will use the fields from Asif, but Asif is to nai, null, new করা হয় নাই, তো তখন null pointer exception হবে। সো আমরা কম বেশি বিভিন্ন ধরনের এক্সেপশন ফেস করেছি, কিন্তু আসলে এক্সেপশন কি, এটা কেন, কিভাবে কাজ করে, কিভাবে ম্যানেজ করতে হয়, we did not discuss. ওকে, তাহলে এখন আসেন ওকে, এখন এখানে দেখেন আমার এই কোডটা একটু খেয়াল করেন। এখানে আমি কি করছি? Is there any problem in this code? আমি বলছি যে আমার system.in হচ্ছে সোর্স অফ দ্য স্ক্যানিং, তাহলে আমার কিবোর্ডের ভ্যালুগুলো আমার ইনপুট স্ট্রিমে ঢুকবে, সেখান থেকে স্ক্যানার ইন্টিজারে কনভার্ট করে নেক্সট ইন মেথড এ এবং বি এর মধ্যে 2টা ইন্টিজার দিবে, তারপরে আই এম ইকুয়াল টু a divided by b. Or is there any problem in this line of code? Can there be any problem? এই কোডটা যখন এক্সিকিউট হবে, can there be any issue? জি বলেন, or not? এই দুইটাতে আমি ইনপুট দিচ্ছি কিবোর্ড থেকে। ধরেন আমি এখানে দিলাম 12, এখানে দিলাম 3, তাহলে এখানে সির ভ্যালু কত হবে? 4। কোনো সমস্যা? না, মোস্ট কেসেস নো ইস্যু, বাট ক্যান দেয়ার বি এ প্রবলেম? Can there be a problem here? হ্যাঁ, ফ্র্যাকশন সি তো ফ্লোট, সমস্যা কি? আর আমি তো কাস্ট করে নিচ্ছি ফ্লোটে, একটাকে কাস্ট করলেই হয়, দুইটাকে করতে পারতাম, কাজে আমার ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক হবে, সো ফ্র্যাকশন বাদ যাবে না। তাহলে এই লাইনটাতে কি প্রবলেম হতে পারে? যদি হয়, যদি ডিনোমিনেটর বি 0 হয়, তখন কি হবে? ডিভিশন বাই 0, এন্ড ডিভিশন বাই 0 হইলে সির ভ্যালু কত হবে? হ্যাঁ, ইনফাইনাইট আমরা বলি, কিন্তু আসলে এটা আনডিফাইন্ড। একটা আনডিফাইন্ড বা ইনফিনিটিভ যদি হয়, এটাকে আপনি একটা ইন্টিজারে রাখবেন কি করে, একটা ফ্লোটে রাখবেন কি করে? তাহলে সির মধ্যে কি সে রাখতে পারবে? সো ইট ক্যানট প্রসিড।
it cannot continue because it's not able to complete the statement. তখন এক্সেপশন হয়ে কি হবে, যদি এটা হ্যান্ডেল করা না হয় তাহলে সে অ্যারিথমেটিক এক্সেপশন দিয়ে ক্র্যাশ করবে। তাহলে এই যে এই লাইনটা থেকে there is a potential of having an exception. নরমালি তো আপনি B0 দিবেন না, সো মোস্ট কেসেস এই প্রবলেমটা আসবে না, কিন্তু যেহেতু ইউজার ইনপুট আসতেও তো পারে, তো তখন আপনার ডিভিশন বাই জিরো একটা অ্যারিথমেটিক এক্সেপশন হবে, because it will fail to complete the arithmetic operation, so it will fail to store in C, so it will unable to proceed. তখন এক্সেপশন দিয়ে, যখন প্রোগ্রাম is unable to proceed তখন সে এক্সেপশন দিয়ে ক্র্যাশ করে if it is not handled. If it is not handled, okay? তো এই জন্য এই স্টেটমেন্ট থেকে যেহেতু এক্সেপশন হওয়ার সম্ভাবনা আছে, এই স্টেটমেন্টটাকে আমরা বলবো ক্রিটিক্যাল স্টেটমেন্ট, ওকে? এগুলো কিন্তু ক্রিটিক্যাল স্টেটমেন্ট, আমি উদাহরণ হিসেবে এটাকে দিয়েছি। এগুলো কেন ক্রিটিক্যাল স্টেটমেন্ট হতে পারে বলেন তো দেখি। এইখানে এসে কিবোর্ড থেকে ডাটা চাচ্ছে, আমি টাইপ করলাম 1 2 3, তাইলে এর মধ্যে কি আসবে 123, কিন্তু আমি যদি টাইপ করি 1 2 A3, একটা ভুলে এ পড়ে গেছে, তখন কি আসবে এর ভিতরে? না, ইট উইল ফেল টু পার্স, পার্সিং উইল ফেল, এবং তখন এক্সেপশন হয়ে যাবে। হ্যাঁ, যে ডাটা ফরম্যাট এক্সেপশন সামথিং এরকম কিছু একটা এক্সেপশন দিবে, দিয়ে ওখানেই প্রোগ্রাম ক্র্যাশ করবে। তাহলে এরাও কিন্তু আসলে ক্রিটিক্যাল স্টেটমেন্ট, এখান থেকেও এক্সেপশন হতে পারে, হলেও হতে পারে অ্যাট রান টাইম। হ্যাঁ, মানে সেটা একটা উপায়, সেটা একটা উপায়। তো তার মানে আপনার কথা অনুযায়ী ইউ ক্যান অ্যাকচুয়ালি অপটিমাইজ ইউর কোড টু অ্যাভয়েড দ্য এক্সেপশন, তাই না? এখন আমরা এক্সেপশন যদি হ্যান্ডেল করতে চাই, আমাদেরকে ট্রাই ব্লক, ক্যাচ ব্লক এগুলো ইন্ট্রোডিউস করতে হবে। এগুলো হয়তো আপনারা দেখছেন স্যাম্পল কোডে বা ইন্টারনেটে কোড খুঁজতে গিয়ে ট্রাই ক্যাচ এগুলো দেখছেন, কিন্তু আমরা উই হ্যাড নো আইডিয়া, উই ডিড নট ডিসকাস যেগুলো আসলে কি কিভাবে কাজ করে। বাট রাইট নাও এইটুকু আমাদের আগে জানতে হবে যে এক্সেপশন হ্যান্ডলিং যদি আমি ডিপ্লয় করতে চাই, তাহলে আমাকে ট্রাই ব্লকের মধ্যে আই উইল ট্রাই টু এক্সিকিউট মাই ক্রিটিক্যাল স্টেটমেন্টস। যদি এক্সেপশন হয়, ইট উইল থ্রো অ্যান এক্সেপশন লাইক হিট ছোড়ার মতো করে, তখন ক্যাচ ব্লক উইল ক্যাচ দ্যাট এক্সেপশন, অ্যান্ড ক্যাচ ব্লক ইজ দ্য হ্যান্ডলিং মেকানিজম, হ্যান্ডলিং কোড। এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য আমাদের ডেডিকেটেড একটা ক্লাস লাগবে, উই নিড টু নো ইটস বেটার, আদারওয়াইজ আপনি প্রজেক্ট করতে পারবেন না। সো আজকে টুডে ইজ নট দ্য ডে টু ডিসকাস দ্যাট, উই ডোন্ট হ্যাভ টাইম। তাহলে আজকে শুধু আমরা এইটুকু জানলাম যে ট্রাই ক্যাচ ব্লক লাগে। My question is, did we handle any exception in our project so far? আমরা তো 1.5 মাস ধরে কোড করছি, from day one. আমরা কি আমাদের কোডে কোথাও ট্রাই ক্যাচ ব্যবহার করেছি in our own code? আমরা যে কমপ্লেক্স নাম্বার, ম্যাট্রিক্স, স্টুডেন্ট, হাবিজাবি, এই যে এতগুলো প্রজেক্ট আমরা করলাম, did you use any try block, catch block? কথা বলেন। হ্যাঁ, আমি যে কোডগুলো লিখেছি বা আপনারা প্র্যাকটিস করেছেন, কোথাও কি ট্রাই ক্যাচ ব্যবহার করেছেন? নো। তার মানে উইদাউট এক্সেপশন হ্যান্ডলিং এ প্রজেক্ট ক্যান বি বিল্ড অ্যান্ড এক্সিকিউট। এখন কম্পাইলার কতক্ষণ আপনাকে অ্যালাউ করবে টু বিল্ড এ প্রজেক্ট উইদাউট এক্সেপশন হ্যান্ডলিং? তো খেয়াল করেন, এই যে ডিভিশন বাই জিরো, এটা কিন্তু আসলে আমরা অ্যাভয়েড করতে পারি বাই অপটিমাইজিং দ্য সোর্স কোড। যে আমি এখানে একটা লুপের মধ্যে ইনপুট নিয়ে, বির ইনপুট নিয়ে চেক করতেছি যে বি 0 কিনা। তো এই যে বির মধ্যে তো একটা ইন্টিজার আসলো, বাট ইফ ইট ইজ 0 আমি ওকে ফেরত পাঠাই দিচ্ছি, বলতেছি যে এন্টার এ নন জিরো ডিনোমিনেটর। তো যতক্ষণ পর্যন্ত সে একটা নন জিরো ইনপুট না দিবে, লুপের মধ্যে সে ঘুরতে থাকবে। So after that only I am going for the division. So I am actually avoiding the division by zero arithmetic exception by optimizing my code with the help of this do while.
এখানেও এটা যদি টেক্সট ফিল্ড থেকে আসতো, কিবোর্ড থেকে না, মানে কনসোল থেকে না আসে, সেই ক্ষেত্রে আপনি টেক্সট ফিল্ডের কন্টেন্টটাকে ভ্যালিডেট করতে পারতেন। সো ইউ কুড রাইট এ ভ্যালিডেশন কোড and then only you could allow for the division. তাহলে আমরা কিন্তু আমাদের কোড অপটিমাইজ করে এই এক্সেপশনগুলো অ্যাভয়েড করতে পারি। তো কম্পাইলার কি করে খেয়াল করেন, so far the programs that we have written had some critical statements, and by analyzing the source code of those critical statements, compiler knows the potential exception from those critical statements can be avoided by optimizing the source code. এই জন্য কম্পাইলার চেক করে দেখে না যে ওই পোটেনশিয়াল কেসগুলো হ্যান্ডেল করা হয়েছে কি হয় নাই, আনচেকড। তাহলে এটা অপশনাল, আপনি হ্যান্ডেল করতেও পারেন, নাও করতে পারেন। কম্পাইলার আপনাকে কিছুই বলবে না ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু। তাহলে যে এক্সেপশন গুলো কোড অপটিমাইজেশনের মাধ্যমে অ্যাভয়েডেবল, সেগুলো কম্পাইলার ধরেই নেয় ইউ আর এ স্মার্ট প্রোগ্রামার, ইউ উইল অপটিমাইজ ইউর কোড। সো কম্পাইলার আপনাকে ফোর্স করবে না। কিন্তু যে সমস্ত এক্সেপশন, এই যে ডিভিশন বাই জিরো, এটা তো আমরা অ্যাভয়েড করতে পারলাম না। কিন্তু দেয়ার আর সিচুয়েশনস when exception will occur due to external factors where your program has no control over that. আপনার প্রোগ্রামের কোড অপটিমাইজেশন দিয়ে আপনি অ্যাভয়েডেন্স ক্যানট বি গ্যারান্টেড। তখন কম্পাইলার আপনাকে ফোর্স করবে টু হ্যান্ডেল ইট। সো লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। আপনি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করতেছেন 1 GB, ওকে? সো কি হচ্ছে, আপনি ইন্টারনেটের মাধ্যমে প্যাকেটসগুলো পাচ্ছেন, প্যাকেটসগুলোকে সে রিঅ্যাসেম্বল করে বাইটসগুলোকে কন্টিনিউয়াস বাইটস হিসেবে ফাইলে রাইট করতেছে, বাইনারি ফাইলে। তাহলে আপনি 500 MB ডাউনলোড করে ফেলছেন, আরো 500 MB বাকি আছে। এমন সময় কি হলো, ওয়াসার লোক কোদাল দিয়ে আপনার অপটিক ফাইবার কেটে ফেলছে। আপনার কোড অপটিমাইজেশন ক্যানট অ্যাভয়েড দ্যাট failure, can it? ওইটা পজ করে যে রাখা যায়, ওটা পার্ট অফ দ্য হ্যান্ডলিং, কারণ ওখানটা হ্যান্ডেল করা হয়েছে। পজ করে রাখাটাই হচ্ছে আপনার ক্যাচ ব্লক। তাহলে আপনি আপনার সোর্স কোড অপটিমাইজ করে এটা অ্যাভয়েড, গ্যারান্টি দিতে পারবেন যে ডাউনলোড, আমার সোর্স কোড এতটাই অপটিমাইজ, ইট ইজ গ্যারান্টেড যে ডাউনলোড হবেই। সার্ভার থেকে আসতেছে নেটওয়ার্কের মাধ্যমে, ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল অন দ্যাট। তাহলে এটা আপনার অপটিমাইজেশন ক্যানট গ্যারান্টি দ্য অ্যাভয়েডেন্স অফ দ্যাট এক্সেপশন। তাহলে যে এক্সেপশন গুলো এখানে দেখেন, but there can be some critical statements which might fail at runtime due to some external factors which is beyond the control of the programmer, and therefore it may not be possible to avoid that situation by optimizing source code. Cannot guarantee. আপনার কোড দেখলেই কম্পাইলার বুঝতে পারবে এই কোড থেকে যে এক্সেপশন হতে পারে সেটা অ্যাভয়েডেবল নাকি এটা এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে হবে, হুইচ ইজ নন অ্যাভয়েডেবল। তো যদি সেটা নন অ্যাভয়েডেবল হয়, কম্পাইলার তখন চেক করে দেখবে যে আপনি হ্যান্ডেল করছেন কিনা। তো তখন সেগুলোকে বলা হয় চেকড এক্সেপশন। তাহলে আপনার ফাইল রিলেটেড রিড রাইট, ডেটাবেস, নেটওয়ার্ক, সার্ভার, এই ধরনের অপারেশন যখন করবেন তখন কিন্তু এক্সটার্নাল কারণে আপনার অপারেশনটা ফেল করতে পারে, যেটা কোড অপটিমাইজেশন দিয়ে গ্যারান্টি দেওয়া যাবে না। তো তখন কম্পাইলার আপনাকে বলবে ইউজ ট্রাই ক্যাচ, আদারওয়াইজ ইউ আর নট অ্যালাউড টু বিল্ড। ওকে, তো কাজে আপনি ফাইল হ্যান্ডলিং করতে গেলে আপনাকে ট্রাই ক্যাচ ইউজ করতে হবে, না বিল্ড করতে পারবেন। সো ইটস ম্যান্ডেটরি। তাহলে এতদিন না করলেও এখন আমাদের এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে, কারণ নাও উই আর অ্যাকচুয়ালি including the storage into our application. Any question?
জি বলেন, পেছনে কারো? এখন এই ট্রাই ক্যাচ ব্লক নিয়ে আমাদের বললাম যে একটা ডেডিকেটেড ক্লাস হবে, তাহলে আজকে আমরা যদি 10 মিনিট একটু দেখতে চাই, এটা ডিসকাস করার সময় নাই, আমরা জাস্ট এটা ইউজ করব। ওকে, ঠিক আছে। আপনাদের কোন প্রজেক্ট কাজ করে এখানে? কমপ্লেক্স নাম্বার এটা কাজ করে, তাই না? ওকে, অ্যাপ্লিকেশন ক্লাসটা কোথায়? মেন অ্যাপ্লিকেশন ক্লাস। আচ্ছা, এখানে আমাদের ছিল টেবিল ভিউয়ারটা ছিল, আমি এখন আবার কমপ্লেক্স নাম্বারই ফেরত যাচ্ছি। ওকে, তাহলে এটাকে কমেন্টটা খুলে এইটাকে কমেন্ট করে দিই, তাহলে আমার ওই কমপ্লেক্স নাম্বার ওইটা লোড হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি অ্যাপ্লিকেশন ক্লাসটাকে একটু রান করি, তো এখানে আমার যে কমপ্লেক্স নাম্বারগুলো তৈরি হচ্ছে C1, C2, C3, C4, এগুলো কিন্তু আমার ইন্ডিভিজুয়াল অবজেক্ট, এদেরকে আমি এখন ফাইলে সেভ করে রাখতে পারি। এই C1, C2, C3, C4 I can actually স্টোর, বা যদি অ্যারে লিস্ট হতো সেটাও আমি স্টোর করে রাখতে পারতাম ইন মাই বাইনারি ফাইল ফর ফিউচার ইউজ। তাহলে আমরা এখন সেটা করব। ওকে, প্রথমে আমরা টেক্সট ফাইলে করব, যেহেতু আজকে সময় নাই, বাইনারি ফাইলে আরো আলোচনার দরকার আছে। নেক্সট ক্লাসে আমাদের 2টা সেশন আমরা বাইনারি ফাইলে করব। এই কমপ্লেক্স নাম্বারের যে ডাটা, এটা তো অ্যাপ্লিকেশন ডাটা, ইট শুড নট বি স্টোরড ইন টেক্সট ফাইল, কিন্তু শেখার জন্য আমরা করব আজকে, কিন্তু আলটিমেটলি আমরা নেক্সট ক্লাসে এটাকে বাইনারি ফাইলেই রাখবো। এখন টেক্সট ফাইলে তো অবজেক্ট রাখা যায় না, তাহলে টেক্সট ফাইলে কি রাখতে হবে? ওটা টু স্ট্রিং করে স্ট্রিং ইকুইভ্যালেন্ট রাখতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা যদি করতে চাই তাহলে আমরা এখন কন্ট্রোলার ক্লাসে চলে যাই। আচ্ছা, বাটনটাকে আমরা একটু রিনেম করি, যে এক্সিকিউট সিলেক্টেড অপারেশন, শো আউটপুট অ্যান্ড সেভ ডেটা, এইভাবে যদি রিনেম করে দেই, এটার মধ্যে আছে কমপ্লেক্স নাম্বার অপারেশন সিন। তাহলে এখন আমরা এটাকে একটু জাস্ট রিনেম করব, এক্সিকিউট সিলেক্টেড অপারেশন, শো রেজাল্ট অ্যান্ড সেভ ডেটা ফাইল। এটাকে সেভ করতে হবে কন্ট্রোল এস, হ্যাঁ র্যাপ টেক্সট দেওয়ার জন্য এটাকে মানে বড় করলাম। ওকে, কন্ট্রোল এস সেভ। এখন আমার কাজ কি? আপডেট কন্ট্রোলার। তাহলে এটা থাকবে হলো আমার কিসের ভেতর? এটা থাকবে হলো আমার রিসোর্স, তাই না? এটা হচ্ছে জাভা, এটা হচ্ছে রিসোর্স, তাহলে এটাকে আপডেট কন্ট্রোলার। ওকে, ডান। এখন আমার কন্ট্রোলারে গিয়ে আমি তো শো করতেছি, ওইটুকু তো আমি করতেছি, এখন শুধু এটাকে ফাইলে আপডেট করব। তাহলে আমার কন্ট্রোলারে যেতে হবে, কমপ্লেক্স নাম্বার অপারেশন কন্ট্রোলার, সেটা কোথায়?
এইটা কমপ্লেক্স নাম্বার অপারেশনস ইন কন্ট্রোলার। তাহলে আমার অ্যাড বাটন কোথায় আছে? অ্যাড বাটন, ইনিশিয়ালাইজ, এই যে এক্সিকিউট অপারেশন। ওকে, তাহলে এক্সিকিউট অপারেশনের শেষে গিয়ে আমি C1 C2 C3 C4 কে এখানে, ওকে, সেভিং অবজেক্টস টু ফাইল। তাহলে আমি এখন ট্রাই ব্লক আনতে হবে। সো ট্রাই ব্লক, আই উইল ট্রাই টু এক্সিকিউট the critical statements stored into the file, and then there will be a catch, একটা এক্সেপশন ক্যাচ করবে, করে যা করার করবে। ওকে, এখন আমাকে বলেন আমরা টেক্সট ফাইল করতে চাই আজকে ফর টাইম বিং, তাহলে আমাকে কোন স্ট্রিমটা ব্যবহার করতে হবে? কোন স্ট্রিমটা ব্যবহার করতে হবে? তাহলে আমরা একটু আগে আলাপ করলাম না যে আমরা টেক্সট ফাইল যেহেতু ক্যারেক্টার স্ট্রিম, যেটা ASCII কোড 1 ক্যারেক্টার, সো ক্যারেক্টার স্ট্রিম ইজ অলসো বাইট লেভেলে কাজ করে। ইউনিকোড হইলে কিন্তু আবার 2 বাইট, তখন আবার আমাকে এইটা ইউজ করতে হইতো। না, অবজেক্ট করতে হলে তো বাইনারি ফাইলে করতে হবে, আজকে সেই সময় নাই। এই জন্য আমরা এটাকে টু স্ট্রিংটাকে টেক্সট ফাইলে রাখবো। C1 C2 C4 এর যে টু স্ট্রিং, ওইটাকে আমরা টেক্সট ফাইলে রাখবো। এটা হচ্ছে শেখার জন্য, আপনার অ্যাপ্লিকেশন এটা করবেন না, ঠিক আছে? আমরাও করব না, নেক্সট ক্লাসে আমরা এইটাকেই আবার বাইনারি ফাইলে রাখবো। ওকে, তাহলে ফাইল রাইটার, তাহলে আমাকে একটা ফাইল রাইটার আগে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। ওকে, সো তাহলে ফাইল রাইটার fw equal to new file writer। কনস্ট্রাক্টরে কি যাবে? ফাইলের নাম দিতে পারি, অথবা আমি একটা ফাইল অবজেক্ট দিয়ে দিতে পারি। আজকে সময় নাই, স্টুডেন্টরা দাঁড়ায় আছে পরের ক্লাসে, এই জন্য আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না যে আমরা ফাইলের নাম দিব, আপাতত একটু দিয়ে দিই। ওকে, লেটস সে কমপ্লেক্স নাম্বার, ওকে, info ডট txt, ফাইলের নামটা দিয়ে দিলাম। এটা প্রজেক্টের কারেন্ট ফোল্ডারে যাবে, পার্টটা আজকে অত সময় নাই। এখন আমার কাজ কি? তাহলে ফাইল রাইটার আমি ইনস্ট্যান্সিয়েট করে ফেললাম। এরর দিচ্ছে কেন? হ্যাঁ, ও ক্যাচ ব্লক, ও এটা তো ট্রাই ব্লকে থাকবে। হ্যাঁ, আই এম ট্রাইং টু ডু দ্যাট। ওকে, এখন আমার কাজ কি? fw ডট রাইট, তাহলে যে রাইট মেথডের ওভারলোডেড ভার্সন আছে, আমি সিঙ্গেল স্ট্রিং ভার্সনটা ইউজ করতেছি। তাহলে এখানে আমি কি পাঠাবো? যে C1 ডট টু স্ট্রিং, তার সাথে আপনি যদি নিউ লাইন বাই লাইন রাখতে চান স্ল্যাশ n ডট হবে। হ্যাঁ, ওকে, এটার সাথে C2 C3 C4। তাহলে এই রাইট মেথডের আমি যখন একটা স্ট্রিং সাপ্লাই দেবো, সেটা সে টেক্সট ফাইলে লিখে ফেলবে। রাইটের ওভারলোডেড ভার্সন আছে, আজকে সময় নাই। এখন আমার কাজ হইলো ফাইলটার ইউজ যখন শেষ, ফাইলটাকে রিলিজ করে দেওয়া। তাহলে কনস্ট্রাক্টর লক তৈরি করে, তাহলে স্ট্রিমটাকে ক্লোজ করে দিলে ফাইলটা আবার রিলিজ হয়ে যাবে। এইটুকুই আপাতত, আমরা আজকে সময় নাই, জাস্ট এটাকে একটু রান করে দেখি। আর আমি একটু প্রজেক্ট ফোল্ডারে যাই, সামার ইন্টেলিজেন্ট প্রজেক্টস, এই যে সেকশন 2 কপি, এখানে আমার ফাইলটা তৈরি হবে। ওকে, তো আমি রান করছি,
এখন আমি একটা অপারেশন করব, ধর 1 + 2i, 3 + 4i, 5 + 6i, অপারেশন অ্যাডিশন। ওকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে আমার আউটপুট তৈরি হলো, এই যে দেখেন। ঠিক আছে, তো এখন এইটা তো আমি যদি আবার রিড করি আমি স্ট্রিং পাবো, ওইটা তো আমি অবজেক্ট হিসাবে ইউজ করতে পারবো না। সো দ্যাটস ওয়াই অ্যাপ্লিকেশন ডেটা অবজেক্টস উইল নট বি ইন দ্য টেক্সট ফাইল, কারণ আপনাকে টেক্সটে কনভার্ট করে রাখতে হবে, স্ট্রিংয়ে রিড করার পর আবার ওটাকে অবজেক্টে রিকনভার্ট করতে হবে, লট অফ হেডেক, ওভারহেড, কমপ্লেক্সিটি। So it will create execution bottleneck if your data volume is high. So it's not a good thing. That's why they never store application data in text file. ঠিক আছে, তাহলে উইথ দ্যাট নোট আমরা মোটামুটি ফাইল হ্যান্ডলিং এর একটা বেসিক আইডিয়া পেলাম। উই উইল এক্সপ্লোর মোর ইন কামিং ডেজ। আর আজকে রাতের মধ্যে যদি 11:59 দেওয়া আছে, সকালে আমি ঘুম থেকে উঠে লিস্ট জেনারেট করবো, কারা কারা দেয় নাই তার আগে দিলেই হবে। ওকে, ধর ভোর 5টা-6টার মধ্যে দিয়ে দিবেন। ভুল থাকুক আপনাদের নেক্সট উইকে আরেকটা কারেক্ট করে আরেকটা দেওয়ার সুযোগ পাবেন।